শুল্ক হার নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই। সংবাদ সম্মেলনে বিজিএমইএ যুক্তরাষ্ট্রের কাঁচামালের ব্যবহার বাড়ানোর তাগিদ। পাল্টা শুল্কে ভারত চীনের চেয়ে এগিয়ে থাকায় রপ্তানি বৃদ্ধির সুযোগ বাংলাদেশের। অভ্যন্তরীণ সংকট কমানো পরামর্শ। নতুন মুদ্রানীতিতে অবহেলা করা হয়েছে বেসরকারি খাতকে। লেনদেন ভারসাম্যের উদ্বৃত্তে খুশি নন বিশ্লেষকরা। সবাইকে আমন্ত্রণ। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ শুনছিলেন শিরোনাম, সাথে আছে আব্দুল্লাহ ফারুক। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা পণ্যে সে দেশের অন্তত 20% কাঁচামাল ব্যবহার করা গেলে শুল্ক আরও কিছুটা কমবে বলে মনে করছে বিজিএমইএ। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান জানান, উৎকণ্ঠা কাটলেও আত্মতুষ্টির সুযোগ নেই, তাই এই নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। গত 4 মাস জুড়েই বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে ছিল ট্রাম্পের পাল্টা শুল্ক, যাতে উদ্বিগ্ন ছিলেন দেশের রপ্তানিকারকরা। তবে কয়েক দফা বৈঠকের পর অবশেষে সেই সংখ্যা কিছুটা কাটলেও ঘাড়ে চেপে বসেছে বাড়তি 20% শুল্ক। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ। সংগঠনের সভাপতি জানান, শুল্ক ইস্যুতে এখন আলোচনা অব্যাহত রেখেছে বেশ কিছু দেশ, তাই আপাতত আত্মতুষ্টির সুযোগ নেই। আত্মতুষ্টির কোনো সুযোগ নাই, কারণ যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্ট করে বলা আছে, কিছু দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি আলোচনা এখনও চলমান আছে। এখানে এটাই শেষ না। যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ, তারা আলোচনা অব্যাহত রাখবে শুল্ক কমানোর জন্য, তাহলে আমাদেরও আলোচনা অব্যাহত রাখতে হবে শুল্ক কমানোর জন্য। সভাপতি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা পণ্যের 75% মূল কাঁচামাল তুলা। ফলে সেদেশ থেকে পণ্যটির আমদানি বাড়িয়ে পোশাক প্রস্তুত করা গেলে আরও খানিকটা কমতে পারে বিদ্যমান শুল্ক হার। জানান, বাড়তি শুল্কে সংকটে পড়বে মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তারা, তাই সরকারের নীতি সহায়তা চালু রাখার আহ্বান জানান তিনি। যে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে তার কন্টেন্ট যদি 20% অ্যান্ড অ্যাবাভ হয়, মেড ইন ইউএসএ, সেই অংশটুক ট্যারিফ শূন্য থাকবে। আমরা ইউএস কটন বা ইউএসএ ফাইবার বেশি মাত্রা ইম্পোর্ট করার ব্যাপারে আমাদের মেম্বারদেরকে আগ্রহী করব, যাতে করে ট্যারিফ 20% থেকে নিচে নেমে আসে, অ্যাটলিস্ট 16%-এ নেমে আসবে যদি মিনিমাম 20% কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি। চীনের শুল্ক বেশি হওয়ার কারণে বাংলাদেশের পণ্য রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানান মাহমুদ হাসান খান। আমাদের তুলনায় চায়না ট্যারিফ বেশি, তো কিছু চায়নার ব্যবসাও তো আমাদের এখানে আসার সুযোগ আছে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। এদিকে পাল্টা শুল্কে ভারত ও চীনের চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকায় যুক্তরাষ্ট্রের রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। জানান, ক্রেতার কাছ থেকে দাম কমানোর চাপ এলেও তা শক্তভাবে দর কষাকষির সুযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে নজর দিতে হবে অভ্যন্তরীণ সংকট মোকাবেলাতে। রাকিব হোসেনের রিপোর্ট। মান ও ধরন ভেদে দেশে তৈরি এসব পোশাকে গড়ে 15.5% শুল্ক দিতে হয় যুক্তরাষ্ট্রে রপ্তানিতে, যা মোকাবেলা করেই বাজারটিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। রপ্তানি আরও বাড়াতে এই শুল্ক হার শূন্যের কোটায় নামানোর চেষ্টা চলছিল দীর্ঘদিন ধরে, কিন্তু এপ্রিলে সেই ঘোর কেটে গেল ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফে। এখন বাংলাদেশি পোশাকে যুক্ত হলো আরও 20% শুল্ক। তবে তা প্রতিযোগী দেশ ভিয়েতনামের সমান বা পাকিস্তানের তুলনায় কিছুটা বেশি হলেও চীন ও ভারতের চেয়ে কম। লস দিয়ে ব্যবসা করতে চান, উদ্যোক্তারা বলছেন, নতুন শুল্ক হারে প্রতিযোগিতা সক্ষমতা বজায় থাকলেও কোনো ক্রেতার কাছ থেকে দাম কমানোর চাপ আসতে পারে। এক্ষেত্রে শক্তভাবে দর কষাকষির সুযোগ রয়েছে। প্রচণ্ড আশঙ্কায় ছিলাম, যদি আমাদের ট্যারিফ 10 থেকে 15% বেশি হয় আমাদের প্রতিযোগী দেশগুলো চাইতে, তাহলে এই কম্পিটিশনে আমরা টিকতে পারবো না। কারণ আমাদের কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। আমাদের ডিসঅ্যাডভান্টেজগুলো হলো, আমাদের লিড টাইম অনেক বেশি, আমাদের ডিরেক্ট ভেসেল, ডিরেক্ট জাহাজ আমাদের আমেরিকাতে যায় না। আমরা আশাবাদী এই জন্য যে এই ট্যারিফ ওয়ার্ল্ড ওয়াইড হলো আমাদের যেটা এসছে এবং আমাদের প্রতিদ্বন্দ্বী দেশের একই রকম। সুতরাং এখানে চাপিয়ে দিয়ে যে ভয়টা দেখানোর চেষ্টা করবে আমরা অন্য জায়গায় চলে যাব, সেই স্কোপটা এখানে নাই। সবশেষ অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে $869 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার সিংহভাগ তৈরি পোশাক।
নতুন শুল্ক হারে চীন ও ভারতের তুলনায় এগিয়ে থাকায় বেড়েছে সম্ভাবনা, যা কাজে লাগাতে অভ্যন্তরীণ সংকট নিরসনে জোর দেওয়ার আহ্বান খাত সংশ্লিষ্টদের। বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে গতি আসতে পারে অন্যান্য পণ্যের রপ্তানিতেও। রেডিমেড গার্মেন্টস বা মূল যে আমাদের রপ্তানি বা তার সাথে যদি ফুটওয়্যার ধরি, তো এইটা একটা স্বস্তির জায়গায় এর ফলে আসলো এবং এটা আমাদের জন্য অবশ্যই ইতিবাচক। গ্যাস সিচুয়েশন, ইলেকট্রিসিটি সিচুয়েশন, হাই ইন্টারেস্ট রেট, পোর্টের ইনএফিসিয়েন্সি, প্রতিনিয়ত কস্ট অফ ডুইং বিজনেস বাড়া, এইগুলো যদি সবগুলো একসাথে অ্যাড্রেস না করা যায়, তাহলে আপনি ট্যারিফ যদি আপনার 10% করে, তাও তো ব্যবসা বাড়বে না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $1,000 কোটি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। চলতি অর্থবছরের প্রথম 6 মাসের জন্য ঘোষিত মুদ্রানীতিতে অবহেলা করা হয়েছে বেসরকারি খাতের বিনিয়োগকে, এমন মত এফবিসিসিআই সাবেক সভাপতি মীর নাসির হোসেনের। আর অর্থবছর থেকে লেনদেনের ভারসাম্যের উদ্বৃত্তকে ইতিবাচক হিসাবে দেখলেও অর্থনীতির জন্য তা মঙ্গলজনক নয় বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। মাসুমের প্রতিবেদন। উচ্চ সুদহার, জ্বালানি সংকট আর অনিশ্চিত ব্যবসায়ী পরিবেশ, এসব কিছু ছায়া পড়েছে বেসরকারি খাতের ঋণে। ধারাবাহিকভাবে কমছে বেসরকারি বিনিয়োগ। 2024 সালের শুরুতে যেখানে প্রবৃদ্ধি ছিল 9.8%, সেটা নেমে আসে বছর শেষে 7.3-এ, আর চলতি বছরের জুনে গিয়ে ঠেকে 6.4%। তখন 8 মাস ছিল। 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসের মুদ্রানীতি ঘোষণা করে গভর্নর বলেন, বিগত দিনে ব্যাংক ঋণের অর্থ পাচার হয়েছে বিদেশে, আর এখন প্রকৃত প্রয়োজনেই বিতরণ হচ্ছে ঋণ। তাই আগামী 6 মাসেও বেসরকারি খাতের ঋণ 7.2%-এর বেশি প্রবৃদ্ধি হবে না বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। আর কাঙ্ক্ষিত মাত্রায় মূল্যস্ফীতি না কমা পর্যন্ত নীতি সুধার বা রেপো রেট 10%-ই ধরে রাখার ঘোষণা। আমরা কোনোভাবেই প্রাইভেট সেক্টরের ক্রেডিট এক্সপ্যানশনকে লিমিট করছি না। আমরা বলছি যত ইচ্ছা আপনারা করেন, কিন্তু আমার ইন্টারেস্ট রেটটা আমি তখনই কমাবো যখন আমার ইনফ্লেশনটা কমবে। এই নীতি সুধারের কারণে এরই মধ্যে ব্যাংক ঋণের সুদ থেকেছে 15% পর্যন্ত। উচ্চ সুদের ঋণ নিয়ে নতুন বিনিয়োগ করা কঠিন হয়ে পড়ছে বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। দাবি করেন এর নেতিবাচক প্রভাব পড়বে কর্মসংস্থানেও। এবারও ঠিক একই জিনিস, এখানে নতুনত্ব কিছু নেই। আগে আমরা সিঙ্গেল ডিজিটে ছিলাম, এখন 14-15% হয়ে গেছে। তার সাথে চক্রবৃদ্ধি আকারে সুদ যোগ হচ্ছে। এই হিউজ ট্যাক্স দিয়ে, ইন্টারেস্ট দিয়ে তো সম্ভব না। অ্যাকচুয়ালি এত ইন্টারেস্ট দিয়ে কী করে সার্ভাইভ করা যাবে? আমরা যদি তর্কের খাতিরে ধরেও নেই যে পলিসি রেট কমার সাথে সাথে খুচরা পর্যায়ে সুদের হার কমে যাবে, এই সুদের হার কমার ফলে ক্রেডিটের চাহিদা বাড়বে, এটা আপনি ধরে নিতে পারেন। প্রশ্ন হলো ওই ঋণ যেটা তারা নিচ্ছে কম সুদ হওয়ার কারণে, সেটা বিনিয়োগে যাবে কিনা। আশার খবর বিদেশি লেনদেনের ভারসাম্যে। বাংলাদেশ ব্যাংক বলছে, করোনা পরবর্তী সময় দেশে সার্বিক লেনদেনের ভারসাম্য এসেছে উদ্বৃত্তে। চলতি হিসেবের ঘাটতি বদলে এখন উদ্বৃত্ত প্রায় $1 বিলিয়ন। আর্থিক বিবরণীর এই অবস্থাকে ভালো চোখে দেখতে নারাজ এই বিশ্লেষক। আমদানি দুর্বলতার পেছনে বড় কারণ হলো যন্ত্রপাতি, যেটা বিনিয়োগ সম্পৃক্ত আমদানি, এগুলোতে শুধু যে বাড়েনি তা না, এটা আগের তুলনায় কমে গেছে। তো এইটা তো আর অর্থনীতির ভবিষ্যতের জন্য ভালো বিষয় না। তো এই ভালো মন্দে মিলেই উদ্বৃত্তটা ঘটেছে। আর্থিক হিসাবে এরর অ্যান্ড ওমিশনস বা গোজামিলের পরিমাণ কমে আসাও বড় ভূমিকা রেখেছে সামগ্রিক লেনদেনের ভারসাম্যে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। উদ্বোধনের 1.5 বছরও চালু হয়নি রাজশাহীর গোদাগাড়িতে নবঘোষিত সুলতানগঞ্জ নদী বন্দর। স্থানীয় ব্যবসায়ী ও অংশীজনরা বলছেন, এ পথে ভারত থেকে পাথর আমদানি হলে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। আর অচিরেই এ বন্দর চালুর আশ্বাস দেন নৌপরিবহন উপদেষ্টা। আবরাশাহীর রিপোর্ট, ছবি তুলেছেন আখতারুজ্জামান লিডিন। 2024 সালে বেশ ঘটা করে উদ্বোধন করা হয় গোদাগাড়ির সুলতানগঞ্জ নৌবন্দর। উদ্বোধনের পর ভারত থেকে কয়েকটি নৌযানে এসেছিল পাথর। নানা সংকটে এখন কার্যক্রম পুরোপুরি স্থবির।
ব্যবসায়ী ও অংশীজনরা বলছেন সম্ভাবনা থাকা সত্ত্বেও মিলছে না সুফল। অথচ এই বন্দর দিয়ে মাত্র ২০ কিলোমিটার নৌপথ পাড়ি দিলেই পাথরসহ ফ্লাই অ্যাশ আমদানিতে কমে আসবে খরচ। জানালেন সোনা মসজিদের বদলে এই পথে ভারত থেকে পণ্য আমদানিতে বাঁচবে সময় ও অর্থ। সুলতানগঞ্জ পোর্টটা চালু হলে আমাদের বিশেষ করে পাথর, ফ্লাই অ্যাশ, কয়লা 500 থেকে 700 টাকা পার মেট্রিক টন কম খরচে আমরা পণ্য আনতে পারবো। এখানে যে 3 টাকা 20 পয়সা করে ডলার পার টনে সেভ হবে, তা আপনি হিসাব করে দেখেন যে কত হাজার কোটি টাকা সেভ হবে। বিআইডব্লিউটিএ এবং এনবিআর এই বন্দর চালুর বিষয়ে সকল সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন। এই এলাকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে, এই এলাকার জনগণের মান উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ড সবসময় অবদান রাখতে আগ্রহী এবং আশা করি আমরা সেই অবদান রাখব। আমরা এখানে পোর্ট স্থাপনের পরে আমরা একটি আমাদের বন্দর ভবনও প্রতিষ্ঠা করেছি এবং সেখানে আমরা সম্মিলিতভাবে কাস্টমসকে নিয়ে কিভাবে কাজগুলো সামনের দিকে নেওয়া যায় সেদিকে আমরা চেষ্টা করব। আর সকল পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে অচিরেই নদী বন্দরের কার্যক্রম শুরু হবে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। নৌবন্দর জড়িত, স্থলবন্দর জড়িত, সো এটা একটা ডিসিশন হবে। তবে ইনশাল্লাহ আশা করি ডিসিশনটা আপনাদের পক্ষে যাতে হয় এটাই আমি চেষ্টা করব। বিআইডব্লিউটিএ বলছে সুলতানগঞ্জ থেকে আড়াআড়িভাবে ভারতের ময়া বন্দর পর্যন্ত 17 কিলোমিটারে বছরের সব সময় পানি থাকে, যেখানে ভরা মৌসুমে 1000 টনের বেশি আর শুকনো মৌসুমে 200 টন পাকুড় পাথর প্রতি নৌযানে আনা নেয়া করা সম্ভব। আবরার শাইদ, চ্যানেল 24, রাজশাহী। কৃত্রিম বুদ্ধিমত্তায় অবস্থান শক্তিশালী করতে বেশ কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। আর তাই অর্থনৈতিক পরিকল্পনায় বড় অঙ্কের বরাদ্দ রাখছে দেশটির প্রশাসন। তথ্য বলছে চীনের জেনারেটিভ এআইতে বেসরকারি বিনিয়োগ ছাড়িয়েছে $3000 বিলিয়ন ঘর। কৃত্রিম বুদ্ধিমত্তা ঘিরে 2024 সালে চীনের বিনিয়োগ $521 বিলিয়ন, যার মাধ্যমে ওপেনএআই, গুগলের মতো মার্কিন টেক প্রতিষ্ঠানগুলোকে সমান তালে টেক্কা দিচ্ছে দেশটি। 2017 সালে এআই এর উন্নয়নে উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নেয় চীন। $600 বিলিয়ন বিনিয়োগের প্রত্যাশার অংশ হিসেবে গেল 5 বছরের অর্থনৈতিক পরিকল্পনায় অগ্রাধিকার পায় এ খাত। কিন্তু 2022 সালে চ্যাটজিপিটি চালু হওয়ায় প্রায় $2 ট্রিলিয়ন ক্ষতির সম্মুখীন হয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বিশ্বের প্রভাবশালী কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের দখলে থাকলেও পিছিয়ে নেই চীন। গেল বছরের নভেম্বরে আলিবাবা ও এআই ডেভেলপার ডিপসিক ওপেনএআই এর চ্যাটজিপিটিকে টেক্কা দিতে বাজারে আসে। জানুয়ারিতে চীনা গেমিং জায়ান্ট টেনসেন্ট হুং ইউয়ান লার্জ চালু করে, যা যুক্তরাষ্ট্রের তৈরি করা সব ওপেন সোর্স মডেলগুলিকে ছাড়িয়ে গেছে। বিশ্বব্যাপী তথ্যের 24% নিজেদের আয়ত্তে রেখেছে চীন। তথ্য বলছে 2024 সালে চীনে 4500-এর বেশি এআই প্রতিষ্ঠান ছিল, যা পুরো বিশ্বের 15%। স্ট্যাটিস্টা বলছে চীনের জেনারেটিভ এআই এ বেসরকারি বিনিয়োগ পৌঁছেছে $3150 বিলিয়ন। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুসলিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব একে আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে চলতি বছরের 6 মাসের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করা হয়। উপস্থিত ছিলেন ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এর এখনকার আয়োজন এটুকুই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।